বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সকলকে শুভেচ্ছা। কেমন আছো শিক্ষার্থীরা? তোমরা আশা করছি ভালো আছো। ইসলামের ইতিহাসের শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থীরাই ক্লাস দেখছো, ভালো লাগে তোমাদের উপস্থিতি দেখলে। আরও বেশি উপস্থিতি তোমাদের আশা করছি যে আমি যেদিনই ক্লাস দিই সেদিনই কিছু শিক্ষার্থী কিন্তু ওই মুহূর্তে ক্লাসগুলো করে ফেলে। হয়তো অন্য শিক্ষার্থীরা অন্য সময়ও ক্লাসগুলো করো। তো যেসব শিক্ষার্থীরা আমাকে তাদের পরিচয় দাও নাম দিয়ে, রোল দিয়ে, তাদেরকে অবশ্যই আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তোমরা একদম সময় মতো সময়ের কাজটি করে ফেলছো। আর যেসব শিক্ষার্থীরা সময় পাচ্ছ না কিংবা বিভিন্ন অসুবিধার কারণে দেখতে দেরি হচ্ছে, তাদেরও বলবো তারা যেন অবশ্যই এই ক্লাসটি মনোযোগের সাথে দেখে ফেলো। আজকে আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র পড়াবো। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সভ্যতার বিষয়টি সম্পর্কে আলোচনা করব। সভ্যতার আমাদের আজকে আলোচ্য টপিকস সভ্যতার আমরা প্রাচীন সভ্যতাটি নিয়ে আলোচনা শুরু করব। প্রাচীন সভ্যতা জানার আগে আমরা সভ্যতা সম্পর্কে একটু জানি। পরিবর্তনীয় মানব ইতিহাসে ধাপে ধাপে যে কৃষ্টি দানা বেঁধে উঠেছিল তাই সভ্যতা নামে পরিচিত। সভ্যতা নামে কি বললাম, আবার পুনরায় বলি। পরিবর্তনীয় মানব ইতিহাসের ধাপে ধাপে যে কৃষ্টি দানা বেঁধে উঠেছিল তাই সভ্যতা নামে পরিচিত। মানব সৃষ্টির সূচনার পর্ব থেকে মানব সভ্যতার বিকাশ শুরু হয়। সভ্যতার মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর মন মানসিকতা, চিন্তা চেতনা, শিক্ষা সংস্কৃতি, রীতিনীতি, জীবনবোধ, ভাবনা বিলাস ও দৈনন্দিন জীবনযাত্রার বহিঃপ্রকাশ ঘটে থাকে। তাহলে কি কি বহিঃপ্রকাশ ঘটছে আমরা দেখছি যে বসবাসকারী জনগোষ্ঠীর মন মানসিকতা, চিন্তা চেতনা, শিক্ষা সংস্কৃতি, রীতিনীতি, জীবনবোধ, ভাবনা বিলাস ও দৈনন্দিন জীবনযাত্রার বহিঃপ্রকাশ। ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির ধারণা, মানব ইতিহাসে বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল সেটাই সভ্যতা। বস্তুত দীর্ঘকালের প্রক্রিয়ার মাধ্যমে আধুনিক সভ্যতার বিকাশ ঘটে। আর মানব সভ্যতার বিকাশের এ ধারাকে ঐতিহাসিকরা কয়েকটি ভাগে ভাগ করেছেন। সেই ভাগগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রস্তর যুগ। আমরা অবশ্যই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানি। প্রস্তর যুগ, পাথরের যুগ, যে যুগে আমরা পাথরের ব্যবহার দেখেছিলাম। প্রস্তর যুগ সম্পর্কে 6, 7, 8, 9 প্রত্যেকটা শিক্ষার্থী, যার ইতিহাস আছে সেও জেনেছে, যার ইতিহাস বিষয়টি ছিল না তারও মোটামুটি ধারণা অবশ্যই আছে। ইতিহাসে প্রস্তর যুগ বলতে মানব ও তার সমাজের বিবর্তন ধারায়
একটা পর্যায়কে বোঝানো হয়, সেই পর্যায়টি হচ্ছে যখন মানুষের ব্যবহার্য হাতিয়ার তৈরির মূল উপাদান ছিল প্রস্তর। প্রস্তরের আর একটা নাম হচ্ছে পাথর, প্রস্তর বা পাথর। প্রস্তর যুগকে আবার দুভাগে বিভক্ত করা হচ্ছে। একটি হচ্ছে পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ, আর একটি হচ্ছে নব্যপ্রস্তর যুগ বা নবপলীয় যুগ। পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ আর নবপলীয় বা নব্য পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ, নবপলীয় বা নব্যপ্রস্তর যুগ। দেখতে পেরেছ, পুরোপলীয় লিখেছি, নবপলীয় লিখেছি। পুরোপলীয় প্রাচীন প্রস্তর যুগ আর নবপলীয় বা নব্যপ্রস্তর যুগ। এখন আমরা এই দুই যুগকে, পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ আর অন্যটি হচ্ছে নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ হিসেবে পরিচিত। এখন দেখি আমরা পুরোপলীয় যুগে সম্পর্কে। পৃথিবীতে প্রথম যথার্থ মানুষের আবির্ভাব ঘটেছিল এখন থেকে 20 লক্ষ বছর আগে। কতদিন আগে ঘটেছিল মানুষের আবির্ভাব? 20 লক্ষ বছর আগে। এই সময়ের মানুষকেই বলা হয় আদিম মানুষ। 20 লক্ষ বছর আগে আনুমানিক ধারণা করা হয়, সেই ধারণা থেকে বলা হচ্ছে যে 20 লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব হয়েছিল, আর সেই সময়ের মানুষদেরকে বলা হচ্ছে আদিম মানুষ। তাই এই শ্রেণীর মানুষ ফসল ফলাতে ও প্রয়োজনীয় দ্রব্যাদি সম্পর্কে জানতো না, যে কিভাবে ফসল ফলায় বা কোন দ্রব্যটি তাদের জন্য প্রয়োজনীয় সেই সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তাই জীবন ধারণের জন্য তাদের প্রকৃতির উপর নির্ভর করতে হতো। তারা প্রথম দিকে গাছের বাকল, ফলমূল, লতা পাতা, এই ছাড়াও পশু পাখির মাংস খেয়ে জীবন ধারণ করতো। তারা কিন্তু এই পুরোপলীয় যুগ, প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা কিন্তু কাঁচা খাবারই খাচ্ছিল। মাংস, যে পশু পাখির মাংসটা খাচ্ছিল তারা কিন্তু কাঁচাই খাচ্ছিল। এখন কিন্তু আমরা ডিসকভারি চ্যানেলে দেখি যে অনেক প্রোগ্রামই হয়, সেখানে আদিম মানুষের সাথে বা এখনো অনেক জায়গায় মানুষ কাঁচা খাবারগুলো খেয়ে থাকে, অবলীলায় খেয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তা আমরা যদি ডিসকভারি প্রোগ্রামগুলো দেখি তখন আমরা মানে এই আদিম মানুষ সম্পর্কেও কিন্তু অনেকটা ধারণা করতে পারবো, তাদের পোশাক সম্পর্কে ধারণা নিতে পারবো, তাদের খাওয়া সম্পর্কেও কিছুটা ধারণা নিতে পারবো। আবার এটাও দেখবো যে তারা কিভাবে হিংস্র জন্তু বা জীবজন্তু থেকে নিজেদেরকে রক্ষা করছেন। এভাবে মানুষ শিকার করতে শেখে এবং শিকারের প্রয়োজনে পাথর ঘষে অস্ত্র বানাতে শেখে এবং আগুন জ্বালাতে শেখে। আগুনটা কিভাবে জ্বালায়? পাথরে পাথরে ঘর্ষণ লাগানোর মাধ্যমে কিন্তু আগুন জ্বালানো যায়। আর তাছাড়া যারা ওই সময়ে ওই আদিম মানুষ যারা, তারা কিন্তু আরো পাথরে পাথরে ঘর্ষণ ছাড়া বিভিন্ন গাছের বাকল কিংবা বিভিন্ন গাছের ইয়েগুলো দ্রুত আগুন ধরে, যে গাছগুলো থেকে, যে গাছগুলোর উচ্ছিষ্টাংশ থেকে, সেই গাছগুলোর খুঁজে খুঁজে বের করার অনুসন্ধানী মন তাদের অনুসন্ধান করতে থাকে বা আবিষ্কার করতে থাকে। আদি মানবের এই পর্যায়কে প্রাচীন পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগ বা পুরোপলীয় যুগ বলে বলা হচ্ছে। এরপরে হচ্ছে
নবপলীয় যুগ বা প্রাগৈতিহাসিক যুগ। পুরোপলীয় যুগে মানুষ জীবন ধারণের জন্য শিকারের উদ্দেশ্যে একই স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো ঘুরে বেড়াতে থাকে। আর এ পর্যায়ে শেষ প্রান্তে এসে মানুষ কৃষির আবিষ্কার শেখে। এ সময়কে নবপলীয় যুগ হিসেবে অভিহিত করা হয়। কৃষির আবিষ্কার মানব সভ্যতায় কিন্তু ব্যাপক পরিবর্তন এনে দেয়। কৃষি উৎপাদনের প্রয়োজনে বিশৃঙ্খল মানুষ এ সময় দলবদ্ধ হতে শুরু করে। তারা পানির প্রাপ্যতার উপর নির্ভর করে বিশেষ বিশেষ স্থানে সমবেত হয়ে বসবাস করতে থাকে। ফলে তাদের যাযাবর জীবনের অবসান ঘটে এবং গ্রামের পত্তন ঘটতে থাকে। এ যুগে মানুষ পশু শিকার করতে গিয়ে পশুকে বশ করার বা আয়ত্তে আনার কৌশল অবলম্বন করে। এই কৌশল অবলম্বন করে ধীরে ধীরে পশু পালনের বিকাশ ঘটে এবং এভাবে স্থায়ী ও মিলিতভাবে বসবাস, কৃষি উৎপাদন ও শিকার করতে গিয়ে নবপলীয় যুগে সামাজিক সংগঠনের বিকাশ ঘটে। নবপলীয় যুগে সামাজিক সংগঠন বা সমাজ ব্যবস্থার যাত্রা শুরু হলেও এ সময় সামাজিক লিখন পদ্ধতির আবিষ্কার না হওয়ায় এ যুগের কোনো লিখিত তথ্য পাওয়া যায়নি। এ সময় কিন্তু আমরা যে সময়টার আলোচনা করছি সেই সময়ও কিন্তু আমাদের লিখন পদ্ধতি আবিষ্কার হয়নি। লিখন পদ্ধতি আবিষ্কার মিশরীয় সভ্যতা যখন আসলো সেই সময়। আর আমরা এখন যা পড়ছি হচ্ছে অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন বা প্রাচীন সভ্যতা সম্পর্কে আমরা যেটা পড়ছি। তাই এই সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। আধুনিক ঐতিহাসিক ও গবেষকরা এ যুগের সময়কালকে 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেন। এরপরে আমরা আলোচনা করব সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগের সূচনা হয়। সভ্যতার সংজ্ঞা আসলে ব্যাপক, এটা এক একজন এক একভাবে দিয়েছে বা এই সভ্যতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। সেই হিসেবে মানব জীবনের আর্থ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভৃতি সব দিকই সভ্যতার অন্তর্ভুক্ত। জার্মান দার্শনিক অসওয়াল্ড স্পেগলার মনে করেন মানুষের উৎকর্ষ সাধিত কৃষ্টি বা সংস্কৃতির চূড়ান্ত রূপ হলো সভ্যতা। কি বলেছেন? মানুষের উৎকর্ষ সাধিত কৃষ্টি বা সংস্কৃতির চূড়ান্ত রূপ হলো সভ্যতা। T.W. ওয়েলব্যাঙ্ক এবং A.M. টেলরের মতে সভ্যতা হচ্ছে শহরের জীবনের উন্নত মানব জীবন ব্যবস্থা এবং এর সাথে লিখন পদ্ধতি, আইন, সরকার, ব্যবসা বাণিজ্য এবং ধর্ম সম্পর্কীয় মার্জিত ধারণার মতো কার্যক্রম জড়িত। আর্নল্ড টয়েনবির মতে, আর্নল্ড টয়েনবির আমরা একটি সংখ্যা কিন্তু প্রথমেই পড়েছি, আবারও বলছি, আর্নল্ড টয়েনবির মতে মানব ইতিহাসে বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকে সভ্যতা বলা হয়। সভ্যতার যুগের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। প্রথমটি হচ্ছে লিপির আবিষ্কার, দ্বিতীয়টি হচ্ছে নগর সভ্যতার সৃষ্টি। কি কি ছিল দুটি? এক ছিল হচ্ছে লিপির আবিষ্কার,
2 ছিল নগর, সভ্যতার সৃষ্টি। কৃষ্টি আবিষ্কারের মাধ্যমে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকে, আর এ সময় গড়ে ওঠে গোত্র কম ব্যবস্থা এবং মানুষ আয়ত্ত করে ধাতুর ব্যবহার। এর ফলে মানুষের জীবনযাত্রা যেমন গতিশীল হয়, তেমনি সমাজ ব্যবস্থাও উন্নত হতে থাকলে গ্রাম সংস্কৃতির উদ্ভব ঘটে এবং নগর সভ্যতার যাত্রা শুরু হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে নগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। কোন সভ্যতার সূচনা প্রথম হয়েছিল তা নিয়ে মতভেদ থাকলেও এ বিষয়টি নিশ্চিত যে প্রায় কাছাকাছি সময়ে নদীকে কেন্দ্র করে মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, চৈনিক প্রভৃতি সভ্যতার বিকাশ ঘটেছিল। কি কি? মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, চৈনিক প্রভৃতি সভ্যতার বিকাশ ঘটেছিল। সভ্যতার বিকাশের এ ধারাবাহিকতার পরবর্তী সময়ে যুক্ত হয়েছিল ফিনিশীয়, হিব্রু, গ্রিক, রোমান ও পারসিক সভ্যতার মতো অন্যান্য সভ্যতাগুলো। এই সভ্যতার উত্থানে কিন্তু একটি জাতির অবদান রয়েছে, সেই জাতিটি হচ্ছে সেমিটিক জাতি। এই সেমিটিক জাতিরই বংশধর কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আরো দুজন নবী, যিনি ইহুদি ধর্মের প্রবর্তক, হযরত মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে ইহুদি ধর্মের বা ইহুদি ধর্মীয় অবলম্বী যারা, তারা মুসা আলাইহিস সালামকে মেনে চলছেন। আর একজন হচ্ছে খ্রিস্ট ধর্মের লোকেরা যাকে মেনে চলে, ঈসা আলাইহিস সালাম। সেমিটিক শব্দটি আদি বাইবেলের সাম শব্দ থেকে উদ্ভূত হয়েছে। মনে করা হয় যে হযরত নূহ আলাইহিস সালামের প্রথম পুত্র সামের বংশধররা সেমিটিক, দ্বিতীয় পুত্র হামের বংশধররা হেমেটিক, মিশরীয় এবং তৃতীয় পুত্র ইয়াফাসের বংশধর আর্য, ভারতীয়, ইরানি প্রভৃতি নামে পরিচিত। নূহ আলাইহিস সালামের চতুর্থ পুত্র রাফেজের বংশধর সম্পর্কে প্রামাণ্য ইতিহাস দুর্লভ। সেমিটিক জাতির আদি বাসস্থান ছিল আরব ভূমি। মানব সভ্যতার ইতিহাসে তাদের অপরিসীম অবদান রয়েছে। বিশ্বের প্রধান 3টি একেশ্বর ধর্মের প্রবর্তক এই সেমিটিক জাতিরই 3 জন অমর কৃতি সন্তান, যে 3 জনের নাম আমি এইমাত্র তোমাদেরকে বললাম। কোনো কোনো ঐতিহাসিকের মতে কোনো এক সময়ে সেমিটিক জাতিগোষ্ঠীর সকলে একই স্থানে বসবাস করত, একই ভাষায় কথা বলতো, একই ধর্মে বিশ্বাস করত এবং একই সামাজিক বিধান মেনে চলত। কিন্তু লোক সংখ্যা বৃদ্ধি, অনুদার প্রকৃতি, দুঃসহ ভৌগোলিক পরিবেশ ও আর্থিক দুরবস্থার কারণে স্বাভাবিকভাবেই তারা পার্শ্ববর্তী উর্বর অঞ্চলসমূহের প্রতি প্রলুব্ধ হয়। এভাবে আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 অব্দের সেমিটিক জাতির একটি অংশ আদি বাসভূমি আরব ত্যাগ করে টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকায় গমন করে সুমেরীয় নামক
সুসভ্য একটি অসেমিটিক জাতির সংস্পর্শে এসে ব্যাবিলনীয় ও অ্যাসিরীয় সভ্যতার উদ্ভব ঘটে। খ্রিস্টপূর্ব 2500 অব্দে সেমিটিক জাতির অপর একটি শাখা সিরিয়া ও প্যালেস্টাইন গিয়ে হিব্রু সভ্যতা গড়ে তোলে। সেমিটিক জাতির অন্য একটি শাখা ভূমধ্য সাগর ও লেবানন পর্বতের মধ্যবর্তী ভূভাগে বসতি স্থাপন করে ফিনিশীয় সভ্যতার ভিত্তি স্থাপন করে। এতে কতগুলো কিন্তু আমরা আস্তে আস্তে সভ্যতার নাম পাচ্ছি। ঐতিহাসিক পিকে হিট্টির মতে সেমিটিক জাতির একটি শাখা মিশরে বসতি স্থাপন করে স্থানীয় হেমেটিকদের সভ্যতার সংস্পর্শে এসে মিলিতভাবে ইতিহাস খ্যাত মিশরীয় সভ্যতার উদ্ভব ঘটে। খ্রিস্টপূর্ব 331 অব্দে গ্রিক সম্রাট আলেকজান্ডারের পারস্য বিজয়ের পর প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার মধ্যে ভাবের বিনিময় ঘটে। কোন দুইটা সভ্যতা? প্রাচ্য ও পাশ্চাত্য। পারস্পরিক ভাব বিনিময়ের ফলে এক উন্নত সভ্যতা জন্মলাভ করে। ইতিহাসে এই সভ্যতায় হেলেনীয় সভ্যতা নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 146 অব্দে গ্রিস অধিকার করে রোমানরা পূর্বোক্ত সভ্যতার উত্তরাধিকারী হয়। 7ম শতাব্দীতে আরবীয় মুসলমানরা রোম ও পারস্য অধিকার করে উক্ত সভ্যতার সাথে নিজেদের সভ্যতার সংমিশ্রণ ঘটায় এক উন্নত সভ্যতা গড়ে তোলে। ক্রুসেডের সময় এই সভ্যতা ইউরোপিয়ানদের মধ্যে বিস্তার লাভ করে ইউরোপে রেনেসাঁ বা নবজাগরণের সূচনা করে। সুতরাং এই সেমিটিক সভ্যতায় আধুনিক ইউরোপীয় বা বিশ্ব সভ্যতার মূলে রয়েছে। এরপরে আমরা যে সভ্যতাটি সম্পর্কে জানব সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা কিন্তু আমাদের কাছে এই নামটি বেশ পরিচিত এবং এই মিশরীয় সভ্যতার অনেক কিছুই আমাদের পরিচিত। প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি হিসেবে বিবেচিত মিশরের অবস্থান আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে। দেশটির উত্তরে ভূমধ্য সাগর এবং দক্ষিণে বর্তমান সুদান রাষ্ট্র। এর পূর্ব দিকে লোহিত সাগর এবং পূর্ব উত্তরে রয়েছে আরব মরুভূমি এবং পশ্চিম দিকে বর্তমানে লিবিয়া। নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশর দুভাগে বিভক্ত। দক্ষিণাঞ্চল বা আপার ইজিপ্ট, যা মিশরের আসিয়াতের নিচের উপত্যকায় অবস্থিত, এবং অন্যটি উত্তরাঞ্চল বা লোয়ার ইজিপ্ট। কয়টি ইজিপ্ট? আপার ইজিপ্ট আর লোয়ার ইজিপ্ট। লোয়ার ইজিপ্ট যা ফাইয়ুম এলাকা থেকে নিম্ন অংশ পর্যন্ত বিস্তৃত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত থাকায় এবং ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় মিশরের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। মিশরীয় সভ্যতার বিকাশ ও নীল নদের অবদান। বর্তমান কাল থেকে প্রায় 7000 বছর আগে, যখন পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতে নানা পরিবর্তনের ফলে দিনের পর দিন বৃষ্টি হতো, ফলে নীল নদের পানি উপচে দুকুল ছাপিয়ে মানুষের কৃষি উৎপাদন সহ সব সহায় সম্বল ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিত। তাই প্রাচীন মিশরীয়
প্রতি বছর সংগঠিত এ বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছিল। এভাবে সমস্যা সমাধান করতে গিয়ে প্রাচীন মিশরে বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ, কৃষি উপকরণ, সেচ ব্যবস্থা প্রভৃতি বিকাশের সাথে সাথে নগরের বিকাশ ঘটতে থাকে, যা মিশরকে সভ্যতার পটভূমিতে পরিণত করে। মিশর নীল নদের দান। হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হলে মিশরের নীল নদে কিন্তু দান অপরিসীম ছিল। মিশরকে নীল নদের দান বলে অভিহিত করা হয়ে থাকে, কেননা মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদী সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মিশরীয় সভ্যতার সূচনাকারীরা প্রাণীর প্রাপ্যতা, নীলনদকে কেন্দ্র করে কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। দেখা যায় প্রতি বছর গ্রীষ্মকালের শুরুতে আফ্রিকার মধ্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনে নীল নদের দুকুল ছাপিয়ে যেত। আর এ সময় পাহাড়ি মাটি, বরফ গলা পানি আর অজস্র জলজ উদ্ভিদ আবাদি জমিতে এসে পড়ত। আর এই কয়েক মাস ব্যাপী স্থায়ী জুন থেকে অক্টোবর পর্যন্ত এই বন্যার সময় গাছগাছরা পচে গিয়ে সাথে জলধারার পাহাড়ি লাল পাথুরে মাটি মিশে এক উর্বর পলিমাটির সৃষ্টি হতো। প্লাবন শেষে বন্যার উর্বর পলিমাটিতে নীল নদের উভয় তীরের দৈর্ঘ্য 600 মাইল এবং প্রস্থে 10 মাইল পর্যন্ত ভরে যেত। এ কারণে মিশরের জমি খুব উর্বর হতো, আর এ উর্বর জমিতে সহজেই ফসল ফলানো যেত। কৃষি উৎপাদনই প্রাচীন মিশরীয়দের প্রধান জীবিকা হয়। এ সময় কৃষিকে কেন্দ্র করে বসতি স্থাপন, বাঁধ নির্মাণ কৌশল, সেচ ব্যবস্থা ও ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটে। এছাড়া নীল নদের তীরে অবস্থিত সিনাই পাহাড় ও অন্যান্য পর্বতমালা এবং চুনা পাথরের পাহাড়গুলো শিল্পদ্রব্য ও অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য মিশরবাসীকে বিভিন্ন প্রকার ধাতু সরবরাহ করেছে। এক কথায় গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান ও নীল নদের দানের ফলে মিশরের বিশ্বের প্রাচীন সভ্যতার উৎপত্তি ও বিকাশ ঘটে। তাই গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক হেরোডোটাসকে মিশরের সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা দেখে বিস্মিত হয়ে নির্দ্বিধায় মিশরকে নীল নদের দান বলে উল্লেখ করেছেন। প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাস আমরা দেখতে গেলে দেখব যে ঐতিহাসিকদের বর্ণনা অনুসারে আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দে মিশরের সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। ইউরোপীয়, লিবিয়ান, এশিয়া, সেমেটিক ও আফ্রিকান, নুবিয়ান রাজাদের সংমিশ্রণে সৃষ্ট এ সভ্যতার রাজনৈতিক ইতিহাস একটি আলোকোজ্জ্বল ঘটনা। নির্দিষ্ট একটি রাজবংশের হাতে মিশর শাসিত হওয়ার আগে সেখানে যে শাসন ব্যবস্থা পরিচালিত ছিল সে সময় থেকে শুরু করে প্রাচীন মিশরের রাজনৈতিক সময়কালকে কয়েকটি ভাগে আলোচনা করা যায়। সেই কয়েকটি ভাগগুলো আমি লিখে দেখাচ্ছি, তোমরা দেখো। প্রাচীন রাজবংশীয় যুগ।
প্রাচীন রাজবংশীয় যুগ, আরেকটি হচ্ছে প্রাক রাজবংশীয় যুগ, সামন্ত যুগ, মধ্য রাজবংশীয় যুগ। আচ্ছা, প্রাচীন 1 নম্বরে দিয়ে আমরা হচ্ছে প্রাক রাজবংশীয় যুগ। 2 নম্বরে আসবে প্রাচীন রাজবংশীয় যুগ। 3 নম্বরে আসবে সামন্ত যুগ। এরপরে আসবে মধ্য রাজবংশীয় যুগ এবং বৈদেশিক হিক্সদের যুগ এবং নতুন রাজবংশ বা সাম্রাজ্যের যুগ। প্রাক রাজবংশীয় যুগ, প্রাচীন রাজবংশীয় যুগ, সামন্ত যুগ, সামন্ত যুগের পরে হচ্ছে মধ্য রাজবংশীয় যুগ। মধ্য রাজবংশীয় যুগ, এরপরে হচ্ছে বৈদেশিক হিক্সদের যুগ। বৈদেশিক হিক্সদের যুগ এবং সর্বশেষ যে আসছে নতুন রাজবংশ। নতুন রাজবংশ। তাহলে আমরা হচ্ছে এই প্রাচীন মিশরীয় যুগের মধ্যে, মিশরীয় সভ্যতার মধ্যে 5টি যুগের আবির্ভাব দেখতে পাচ্ছি। প্রাচীন রাজবংশীয় যুগ হচ্ছে প্রাক রাজবংশীয় যুগ হচ্ছে মিশরের ছোট ছোট প্রায় 40টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এই নগরাষ্ট্রগুলো নোম নামে পরিচিত ছিল। এ সময় একটি স্কুল কনফেডারেশন থাকলেও নগরাষ্ট্রগুলো সংঘবদ্ধ ছিল না। প্রাচীন মিশরের সাহিত্য অনুসারে খ্রিস্টপূর্ব 4300 অব্দে নিম্ন মিশরে নামার নামে একজন বীর যোদ্ধা উচ্চ মিশর ও নিম্ন মিশরকে প্রথমবারের মতো রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন এবং এই সময় মিশরের যে উন্নয়ন হয় তা উন্নত লাঙলের ব্যবহার, জাতীয় সেচ ব্যবস্থার প্রবর্তন, লিখন পদ্ধতির প্রাথমিক উদ্ভাবন, প্যাপিরাস বা কালির ব্যবহার। এটা প্রাক রাজবংশীয় যুগে এই মিশরীয় সভ্যতায় আবির্ভাব হয়। আর প্রাচীন রাজবংশীয় যুগ যেটা দেখবো আমরা, প্রাচীন রাজবংশের রাজা মেনেস মিশরের রাজবংশীয় যুগের সূচনা করেন। তিনি উত্তর ও দক্ষিণ মিশরকে একত্রিত করে এ যুগের সূচনা করে তাকে প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয়। এ সময় 6টি রাজবংশ মিশরে রাজত্ব করেন। প্রথমে 2টি রাজবংশের রাজধানী ছিল উচ্চ মিশরের থিনিস। পরবর্তী বা রাজবংশের সময় থিনিস থেকে রাজধানী পরিবর্তন করে মেমফিস করা হয়, কারণ এই স্থানটি ছিল মিশরের কেন্দ্রভূমিতে এবং পরবর্তীতে 5 শতাব্দী পর্যন্ত এটিই ছিল মিশরের রাজধানী। এ রাজবংশের রাষ্ট্র কাঠামো ছিল একনায়কতান্ত্রিক। রাজারা পরিচিত হতেন ফারাও নামে। মিশরীয় পের ও শব্দের অর্থ রাজকীয় বাড়ি বা বড় বাড়ি, যা ছিল ক্ষমতার বহিঃপ্রকাশ। তারা নিজেদের সূর্য দেবতা রের পুত্র মনে করতো, রে এর পুত্র মনে করতো। এভাবে রাজা মেনেস এর মতো অন্য রাজারা ফারাওয়ের মর্যাদা লাভ করে। ফারাও পদটি ছিল বংশানুক্রমিক এবং রাষ্ট্র ব্যবস্থায় তিনি ছিলেন প্রধান পুরোহিত। ফারাও ছাড়া প্রশাসনে প্রধানমন্ত্রী বা ভিজিয়ার, কোষাধ্যক্ষ, প্রধান স্থপতি, পরিদর্শক, প্রধান বিচারপতি ও 42 জন ভূস্বামী ছিল। এটা হচ্ছে প্রাচীন রাজবংশীয় যুগে যেটা ছিল। এরপরে হচ্ছে মধ্য রাজবংশীয় যুগ। মধ্য রাজবংশীয় যুগের সূচনা হয় একাদশ রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে। এ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেবহাপেটেরা। তিনি দ্বন্দ্ব কলহ দূর করে গোটা মিশরকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে আনেন। তবে সত্যিকারের পুনরুত্থান ও নবজাগরণ শুরু হয় দ্বাদশ রাজবংশের আমল থেকে, যখন মিশরের ক্ষমতা ও সমৃদ্ধি উচ্চ শিখরে আরোহণ করে। তাই প্রাচীন মিশরের ইতিহাসে দ্বাদশ রাজবংশের আমলকে স্বর্ণযুগ বলা হয়। এ বংশের কয়েকজন বিখ্যাত ফারাও হলেন
প্রথম আমেনহোটেপ, প্রথম সেসট্রিপ, তৃতীয় আমেনহোটেপ প্রমুখ। মধ্য রাজবংশের সরকার পদ্ধতি পূর্বের চেয়ে দুর্বল ছিল। এ পর্যায়ে ফারাওদের ক্ষমতা হ্রাস পায় এবং অভিজাতরা ক্ষমতার অধিকারী হয়। জনসাধারণ তাদের যোগ্যতা অনুযায়ী সম্পত্তির বিভিন্ন অধিকার ও বিভিন্ন পদে নিয়োগ পায়। হিক্সোসদের আক্রমণ। মধ্য রাজবংশীয় যুগে মিশর বৈদেশিক আক্রমণের সম্মুখীন হয়। 1750 অব্দে পশ্চিম এশিয়ায় যাযাবর জাতি হিক্সোসরা মিশর দখল করে। তারা উন্নত যুদ্ধরীতি অবলম্বন করে, যুদ্ধে অস্ত্র ও ঘোড়া ব্যবহার করে। তাদের প্রভাবে মিশরের স্বৈরতন্ত্র ও সাম্রাজ্যবাদী চেতনা জন্মলাভ করে। আর নতুন রাজবংশ বা সাম্রাজ্য যুগ বিদেশি শক্তির হাত থেকে মুক্তি লাভের জন্য খ্রিস্টপূর্ব সপ্তদশ শতকের শেষ দিকে উচ্চ মিশরের জনগোষ্ঠী ও শাসকেরা মিলিত হয় এবং মিলিত হয়ে হিক্সোসদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে 1528 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা হিক্সোসদের বিতাড়িত করতে সক্ষম হয় এবং এর মধ্য দিয়ে শুরু হয় নতুন রাজবংশ বা সাম্রাজ্যের যুগ। প্রথম আহমস এর মাধ্যমে এই যুগের সূচনা হলে পরবর্তীকালে ফারাও তৃতীয় থুতমোস এর সময় এই সাম্রাজ্যের উন্নতি ও বিকাশের ধারা গতিশীল হয় এবং তৃতীয় আমেনহোটেপের সময় এই সাম্রাজ্যের চরম উৎকর্ষ সাধিত হয়। পরবর্তীকালে ফারাও টুটেনখামন এবং ফারাও দ্বিতীয় রামসেসের শক্তিশালী শাসক না থাকায় পরবর্তী যুগে সাম্রাজ্যের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। নানা পরিবর্তনের পরে 525 খ্রিস্টপূর্বাব্দে পারসিকদের হাতে এ সভ্যতার চূড়ান্ত পতন ঘটে। আর এ যুগে মিশরকে 50টির অধিক প্রশাসনিক ভাগে বিভক্ত করা হয়েছিল। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে প্রাচীন সভ্যতার মিশর সভ্যতাটা সম্পর্কে জানলাম। এই মিশর সভ্যতায় আমরা ক্লাসটা করবো এবং বই থেকে দেখে নেব এবং ক্লাসে রেগুলার আমরা অংশগ্রহণ করব। তাহলে শিক্ষার্থীরা, তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।